বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং 5 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট প্রবলেম নাম্বার 8। এ বাস রান বিটুইন রাজশাহী অ্যান্ড ঢাকা। রাজশাহী রোডে চলে, ঢাকা টু রাজশাহী, রাজশাহী টু ঢাকা, অ্যাট ডিস্টেন্স 300 কিলোমিটার, আর এখানে দূরত্ব 300 কিলোমিটার। ইট ইজ নট অন রোড ফর 5 ডে এ মান্থ। এক মাসে 5 দিন রাস্তায় নামে না গাড়ি। অন অ্যান এভারেজ গড়পড়তায় 5 দিন রাস্তায় নামে না, 25 দিন চলে, বাসটা 25 দিন চলে। ইট রান অন আপওয়ার্ড অ্যান্ড অন ডাউনওয়ার্ড জার্নি পার ডে। প্রতিদিন গাড়িটা যায় এবং আসে, যাওয়া আসা একবার হয়, অর্থাৎ 300 আর 300 600 কিলোমিটার চলে 24 ঘন্টার ভিতরে। ইটস ক্যাপাসিটি ইজ 40 প্যাসেঞ্জার। এর ক্যাপাসিটি আছে 40টে সিট আছে, 40 জন প্যাসেঞ্জার ধরে। অ্যান্ড অন অ্যান এভারেজ 90% ইজ ফুল। তবে গড়পড়তায় 90% ভরে যায় প্যাসেঞ্জার, আর 10% খালি থাকে। 10% খালি থাকে, 90% ভরে যায়। তাহলে কয়জন প্যাসেঞ্জার যায় গড়পড়তায়? 40 জনের মধ্যে 36 জন যায়। The other information is as follow, নিচে দেওয়া হলো। ভ্যালু অফ দ্য বাস, বাসের মূল্য 15 লাখ টাকা। রোড লাইসেন্স পার ইয়ার, প্রতি বছরে রোড লাইসেন্স দিতে হয় বাৎসরিক 3000 টাকা। এখন আমরা অঙ্কটা করব, আসলে আমরা বের করব একটা বাসের 1 কিলোমিটারের ব্যয়, একটা বাসের একজন প্যাসেঞ্জারের 1 কিলোমিটারের ব্যয়, মানে প্যাসেঞ্জার কিলোমিটার। তো এখানে আমাদের অঙ্কটা 1 মাসের হবে নাকি 1 বছরের হবে? আমরা 1 মাসের করব। কি হবে? এখানে বলছে ইট ইজ নট অন রোড 5 ডে এ মান্থ। 1 মাসে 5 দিন গাড়িটা রাস্তায় নামে না, গ্যারেজে থাকে। তার মানে আমরা 1 মাসের ইনফরমেশন পেয়ে যাচ্ছি, সব কিছু 1 মাস বানাবো। এই যে রোড লাইসেন্স পার ইয়ার 3000 টাকা, এটাকে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসেরটা নিব এখান থেকে রোড লাইসেন্স। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার, এটাও আমরা 1 মাস করে ফেলবো। গ্যারেজ রেন্ট পার ইয়ার, এটাও আমরা 1 মাস করে ফেলবো। ড্রাইভার স্যালারি পার মান্থ, এটা তো 1 মাস দেওয়াই আছে। যমুনা ব্রিজ টোল পার ট্রিপ, আচ্ছা পার ট্রিপ মানে যাওয়া এবং আসা দুটো মিলে কিন্তু ট্রিপ হয়। আর যদি বলা হয় ওয়ানওয়ার্ড, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, তখন এক পাশে ভাড়া বোঝানো হয়। যদি এক পাশে শুধুমাত্র যমুনা ব্রিজের পরে টোল কিন্তু কম, পদ্মা সেতুর পরে টোল বেশি, যমুনা ব্রিজের উপরে টোল কম। তো যাওয়া এবং আসা মিলে 600 টাকা। রোড এক্সপেন্সেস পার ট্রিপ 1200 টাকা। ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার, 1 বছরে আছে 24, এটাকে আমরা 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস বানিয়ে ফেলবো। কস্ট অফ দ্য পেট্রোল পার লিটার 50 টাকা। 50 টাকা তেল কিনলে কিলোমিটার রান পার লিটার 5 কিলোমিটার যাওয়া যায়। 50 টাকার তেল কিনলে 5 কিলোমিটার যাওয়া যায়। প্রতি কিলোমিটারে 10 টাকা করে ব্যয় হয়। মেনটেনেন্স কস্ট পার কিলোমিটার, টায়ার কস্ট অ্যালোকেশন পার কিলোমিটার, লুব্রিকেন্ট কস্ট পার কিলোমিটার পার ট্রিপ। এই যে লুব্রিকেন্ট কস্ট পার ট্রিপ, প্রতি ট্রিপে 60 টাকা। তাহলে কয়টা ট্রিপ দিছে? 25টা ট্রিপ দিছে 1 মাসে। 25 দিন গাড়ি চলে আর 5 দিন চলে না, তাহলে 25টা ট্রিপ 25 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এখন যেগুলো পার ট্রিপ, পার কিলোমিটার, পার লিটার, পার মিটার, এগুলো সব ভেরিয়েবলে যাবে। লাইফ অফ দ্য বাস 5 ইয়ার, এটা দিয়ে অবসায় করতে হবে। 15 লক্ষ টাকা বাসের দাম, ওইটা 5 বছর দিয়ে ভাগ করলে প্রতি বছরের অবসায় 3 লাখ টাকা আসে। এটাকে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসের অবসায় বের করতে হবে। এই অবসায়টা কি বলেন তো ফিক্সডে যাবে নাকি ভেরিয়েবলে যাবে? কে বলতে পারে? আরেকজন বলেন তো দেখি ওর হয়েছে কিনা। হ্যাঁ, যদি লাইফটা ইয়ারে লেখা থাকে তাহলে সেটা অবশ্যই ফিক্সডে যাবে। আর যদি লাইফটা 5 লক্ষ কিলোমিটার, 50,000 কিলোমিটার, 1 লক্ষ কিলোমিটার এরকম লেখা থাকতো, তাহলে ভেরিয়েবলে যাইতো। Calculate the cost per passenger kilometer.
আচ্ছা, কস্ট পার কিলোমিটার আর কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কিন্তু আলাদা জিনিস। কেমন? একটা বাস যদি 1 কিলোমিটার যে থেমে যায়, ওই বাসের ভিতরে 40 জন লোক ছিল, সকলেই নেমে বলবে আমি 1 কিলোমিটার এসেছি, আমি 1 কিলোমিটার এসেছি, আমি 1 কিলোমিটার এসেছি, এরকম 40 জন বলবে 1 কিলোমিটার করে, মানে 40 প্যাসেঞ্জার কিলোমিটার হবে, 40 প্যাসেঞ্জার কিলোমিটার। এখন যদি বাসটা ওই সময় বললো যে আমাদের নষ্ট হয়ে গেছে, বাস আর আমরা চালাতে পারবো না, এখন এই 1 কিলোমিটার আসতে যে ভাড়াটা আছে ভাড়াটা দেন, আর বাকি ভাড়াগুলো আপনারা সব ফেরত নেন। এখন বাসটা 1 কিলোমিটার যেতে খরচ হয়েছিল 40 টাকা। 40 জনে সবাইকে 40 টাকা করে দেবে না 1 টাকা করে দেবে? 1 টাকা করে দেবে। এক একজন 1 টাকা করে দিলে 40 টাকা হয়ে যাবে, কারণ ওই বাসটার খরচ হয়েছিল 40 টাকা। দূরপাল্লার বাসে প্যাসেঞ্জারের খরচ কম হয় কেন? একটা বাস 300 কিলোমিটার যে, যদি 300 কিলোমিটার দূরত্বে যায় একটা বাস, তাহলে 10,000 টাকা ব্যয় হয়। এই 10,000 টাকা দেবে কয়জনে? 40 জন প্যাসেঞ্জার। তাহলে ভাড়া হবে কত করে প্রত্যেকের? 250 টাকা করে ভাড়া। এই জন্য দূরপাল্লার গাড়িতে গেলে খরচ কম হয়। কিন্তু যদি 2-3-4 জন মিলে একটা ফ্যামিলি নিয়ে একটা প্রাইভেট কার নিয়ে যাই, তাহলে সেখানে 8,000 টাকা ব্যয় হয়ে যায়। প্রাইভেট কারে ব্যয় বেশি, খরচ হয় বেশি। আচ্ছা, এখানে আসি, আমরা যে সমস্ত আইটেমগুলো পড়লাম, এখন এই আইটেমগুলো একত্র করব, করে ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করব, অ্যান্ড ঢাকা টু রাজশাহী ফেয়ার ভাড়া দেখাবো পার প্যাসেঞ্জার, প্রত্যেকটা প্যাসেঞ্জারের টিকিটের মূল্য কত এটা বের করব। তবে প্যাসেঞ্জারের টিকিটের মূল্য নির্ধারণ করার সময় প্রফিট যোগ করতে হয়। অ্যাজুমিং ধরে নাও প্রফিট 20% অন কস্ট, যা ব্যয় হবে কস্ট হবে তার উপরে 20% মুনাফা যোগ করে তারপরে আমরা সেল প্রাইস দেখাবো, মানে টিকিটের মূল্য নির্ধারণ করব। রানিং কিলোমিটার প্রথমে আমাদের ওয়ার্কিং করে নিতে হয় দুইটা, বাসের অঙ্কে দুটো ওয়ার্কিং করতে হয়। প্রথমে রানিং কিলোমিটার, গাড়িটা কত কিলোমিটার গেল, প্রতিদিন যায় 300 আবার আসে 300, তাহলে 600 কিলোমিটার যাওয়া আসা। এরকম কয়দিন যায়? মাসে 25 দিন। দ্য ডিস্টেন্স ইন্টু নাম্বার অফ ট্রিপ অপারেশন ডে পার মান্থ। এখন কয়টা ট্রিপ দিচ্ছে? যাওয়া আসা মিলে, যাওয়া এবং আসা 2 বার যাওয়া আসা করেছে, মানে যাওয়া এবং আসা একটা ট্রিপ কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে যাওয়া এবং আসা, তাহলে 3 গুণ 2 মানে 600, 600 গুণ 25 মানে 15,000, অর্থাৎ 15,000 কিলোমিটার এক মাসে যাওয়া আসা করেছে। প্যাসেঞ্জার কিলোমিটার যখন 15,000 কিলোমিটার গেছে, প্রত্যেকটা প্যাসেঞ্জার তারা প্রত্যেকে কিন্তু ওই যেমন 90% এ ছিল, এভারেজ 90% কাভারেজ ছিল, আর 10% খালি ছিল। তো 90%-এ কত হয়? 40 জনের 90% হয় 36, এই যে 40 গুণ 90% 4 নং 36, তাহলে প্যাসেঞ্জার 36, 15,000 গুণন 36, তাহলে প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000 প্যাসেঞ্জার কিলোমিটার। এটা কেন করলাম? এটা আমাদের এখানে চাইছে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, ওখানে লাগবে, এই জন্য প্যাসেঞ্জার কিলোমিটার বের করে রাখলাম। আচ্ছা, এখন আসি আমরা মূল অঙ্কে চলে আসি। ফিক্সড কস্টের মধ্যে আছে রোড লাইসেন্স, ইন্স্যুরেন্স, গ্যারেজ রেন্ট, ড্রাইভার স্যালারি, ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন। এগুলি এক মাসের ব্যয় সব যোগ করে হয়েছে 33,458 টাকা। আবার রানিং খরচের মধ্যে ছিল যমুনা ব্রিজ টোল 25 দিন, 25 যাওয়ার সময় যাওয়া আসা মিলে 600 টাকা, তাহলে 25 দিনে 600 গুণন 25, 15,000 টাকা। রোড এক্সপেন্সেস এক এক দিনে 1200, 25 দিনে 30,000। এই রোড এক্সপেন্স কি বোঝা যাচ্ছে? এটা কি রোড এক্সপেন্স? দেখা যাচ্ছে রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন জায়গায়, হ্যাঁ কি দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওই যে সুপারভাইজার বিভিন্ন জায়গায় মানে টোল দেওয়া, মানে কি ছোটোখাটো কিছু চাঁদা দিতে হয়। তারপরে বিভিন্ন জায়গায় রাস্তায় এরকম ওয়ে বিল দিতে হয় 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকমভাবে। তো এরকম একটা আন্দাজ করে প্রতিদিন দিয়ে দেয় সুপারভাইজারের কাছে যাওয়ার সময়, যে রোড
হ্যাঁ একবার তো দুইবার দিতে হয় না, একবার আসতে একবার যাইতে। হ্যাঁ, এই যে যাওয়া আসা মিলে ওই 600 টাকা। ওই যখন বলবে যে পার ট্রিপ, আচ্ছা ট্রিপ মানে কি জানেন, যাওয়া আসাকে ট্রিপ বলা হয়। আর যদি বলা হয় এ পার ট্রিপ মানে এক পাশে গেল আর আসলো না। আর আপওয়ার্ড ট্রিপ, ডাউনওয়ার্ড ট্রিপ মানে যাবে আবার আসবে। আর যদি বলে শুধু ট্রিপ বলা হয় তাহলে বুঝতে হবে যাওয়া আসাকে ট্রিপ বলা হয়। তো এখন টোলটা আলাদা করে দেওয়া হয়েছে আর রোড এক্সপেন্স আলাদা করে বলা হয়েছে। কস্ট অফ পেট্রোল পার মান্থ, প্রতি মাসে পেট্রোলের কী খরচ হয়। যেমন আমরা দেখেছি 50 টাকা তেল কিনলে 5 কিলোমিটার চলে গাড়িটা। এরকম 15,000 কিলোমিটার চালাতে কত টাকা তেল খাবে? 1.5 লক্ষ টাকা তেল লাগে বছরে, এই মাসে। মেনটেনেন্স কস্ট পার মান্থ, মেনটেনেন্স কস্ট প্রতি মাসে। তো এক কিলোমিটারে মেনটেনেন্স বলা হয়েছিল 3 টাকা 50 পয়সা। তো 15,000 কিলোমিটার চলেছে, তাহলে মেনটেনেন্স খরচ কত? 52,500 টাকা। টায়ার কস্ট পার মান্থ, প্রতি মাসে টায়ার খরচ হয় 33,750 টাকার। লুব্রিকেন্ট কস্ট পার মান্থ, লুব্রিকেন্ট বসে এক ট্রিপে লুব্রিকেন্ট লাগে 60 টাকার। লুব্রিকেন্ট বলতে আপনারা কি বুঝেন? এই ডিজেলের পাশাপাশি কিছু মোবিল লাগে, গ্রিস লাগে, আদার সান্ডি যেগুলো, এগুলো হচ্ছে লুব্রিকেন্ট। তো যাওয়া আসা দিয়ে 60 টাকা লাগে। তো এরকমভাবে 25 দিনে লাগে 1500 টাকা লুব্রিকেন্ট। যাক, সব মিলে ভেরিয়েবল কস্ট আমরা পেয়ে গেছি 2,82,750 টাকা। আসলে অপারেটিং খরচটাই, ভেরিয়েবল কস্টটাই বেশি হবে মাসে। সব মিলে 3,16,208 টাকা হয়েছে টোটাল কস্ট পার মান্থ। এখন প্যাসেঞ্জার ভাড়া নির্ণয় করার সময় আমাদের প্রফিট যোগ করতে বলা হয়েছিল, তাই একসাথে কি করলাম, ওই কস্টের উপরে প্রফিটটা 20% যোগ করে দিয়ে চলে আসলাম। টোটাল ফেয়ার, টোটাল ভাড়া 3,79,450। এখন প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা। রিকোয়ারমেন্ট 1, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। কস্ট হলো 3,16,208 টাকা। এটাকে ভাগ করব আমরা প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000 কিলোমিটার। ভাগ করলে আসে প্রতি কিলোমিটারে প্রতি প্যাসেঞ্জারের 0.56 মানে 59 পয়সা। আচ্ছা, এবার বলছে ফেয়ার মানে ভাড়া পার প্যাসেঞ্জার, প্রতি প্যাসেঞ্জারের। এখন আমাদের ভাড়া ছিল 3,79,450 টাকা। এটাকে ভাগ করব প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে, তাহলে 1 কিলোমিটারে ভাড়া চলে আসবে। এখন প্যাসেঞ্জার যাবে ঢাকা থেকে রাজশাহী, টিকিট কাটবে। রাজশাহীর দূরত্ব 300 কিলোমিটার। যদি তার আগেও নেমে যায় তাও ওই 300 কিলোমিটারের ভাড়া দেওয়া লাগবে। তাহলে 300 দিয়ে গুণ করলাম, গুণ করে টিকিটের মূল্য আসলো 210 টাকা 80 পয়সা। অর্থাৎ টিকিটের মূল্য 210 টাকা 80 পয়সা। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। মনে আছে যেন সব বাসালা হয়ে গেছে নাকি? নিজস্ব একটা বাস হয়ে গেছে নাকি? না বাস কোম্পানিতে চাকরি নিছেন বলে মনে আসছে? স্যার আমরা শুধু কাজটা শিখতেছি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ঈদের সময় যদি ভাড়া বেড়ে যায় আর আমরা চিল্লাচিল্লি করব না, কারণ এখন তো আমরা শিখে গেছি যে আসলে ভাড়া কেন বাড়ানো হয়। আর যেহেতু এটা আমাদেরই কাজ, অ্যাকাউন্টস অফিসারদেরই কাজ, তা আমাদেরই জায়েদ ভাই তারা, আমার সাথেই যারা পড়াশুনো করছে কমার্সে, অনেকেই এইসব অ্যাকাউন্টসের কাজ করতেছে তারা। সুতরাং আমরা তাদের পরে রাখবো কেন? এইগুলোই তো আমাদের শেখানো হয়েছে। আমরা ঈদের সময় বাড়িতে যাই তো দেখি যে গাবতলিতে যখন যাই ওরকম গন্ডগোল হয়, কমপ্লেন দেয়, পুলিশের কাছে কমপ্লেন দেয়, ভাড়া বেশি কেন। তখন যা বলে ওরা উত্তরে তা দেখি যে যুক্তিসঙ্গত না, যার যা মুখে আসে তাই বলে দেয়। বলে বোনাস দিতে হবে না, এ করতে হবে না, ও করতে হবে না। আসল কাহিনী ওরা কিন্তু জানে না। আসল কাহিনী তো টিকিট তৈরি করে, যেখানে টিকিট ছাপাচ্ছে সেই লোকেরা, কমার্সের ইয়েরা ভালো বোঝে, অ্যাকাউন্টস অফিসাররাই ভালো বোঝে এগুলো। আরেকটা দেখাচ্ছি। এ পারসন ওন এ বাস রান বিটুইন চিটাগং টু ঢাকা। একজন ব্যক্তির একটা বাস আছে, বাসের মালিক, তার বাস চিটাগং থেকে ঢাকা যায়। চিটাগংয়ে বাসের মালিকের বাড়ি, চিটাগংয়ে বাসটা থাকে। চিটাগং টু ঢাকায় আসে ফর 15 ডে ইন এ মান্থ। এক মাসে 15 দিন আসে ঢাকায়, আর 15 দিন
চট্টগ্রামে থাকে সেখানে কি করে, দ্য ডিস্টেন্স ফ্রম চিটাগং টু ঢাকা 300 কিলোমিটার, 300 কিলোমিটার দূরে। তাহলে আসে 300, যায় 300, 600 কিলোমিটার রানিং করে 15 দিন মাসে। দ্য বাস কমপ্লিটেড দ্য ট্রিপ ফ্রম চিটাগং টু ঢাকা। এই যে কমপ্লিট ট্রিপ মানে যাওয়া এবং আসা কিন্তু। তো চিটাগং টু ঢাকা অ্যান্ড ব্যাক দ্য সেম ডে, যখন আসে এবং ব্যাক এবং সেই একই দিনে কিন্তু চলে যায়। যেমন চট্টগ্রামে রাত 9টার থেকে ছাড়লো, সকালে ফজরের সময় 5টার সময় এখানে এসে পৌঁছালো, এখানে 3-4 ঘন্টা টাইম রেস্ট নিল, নিয়ে আবার সকাল 9টার সময় এখান থেকে ছেড়ে চলে গেল, যাই আবার চট্টগ্রামে ওই রাত্রে 8টা-9টার ভিতরে পৌঁছায় গেল, বা 7টা-8টার দিকে পৌঁছায় গেল, তারও আগে পৌঁছায় যায়। এভাবে 24 ঘন্টার মধ্যে যাওয়া আসা করে 15 দিন। এভাবে ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু ঢাকা করে। আরও আছে 15 দিন হাতে 1 মাসের মধ্যে। দ্য বাস গোস অ্যানাদার 10 ডে, অন্য 10 দিন ইন এ মান্থ, মাসের আরও 10 দিন কী করে, টুয়ার্ডস টু কক্সবাজার, কক্সবাজারের দিকে যায়, 10 দিন কক্সবাজারে যায়। দ্য ডিস্টেন্স ফ্রম চিটাগং টু কক্সবাজার 150 কিলোমিটার দূরত্ব। দ্য ট্রিপ টু কক্সবাজার অ্যান্ড ব্যাক দ্য অলসো কমপ্লিটেড দ্য সেম ডে, যেদিন কক্সবাজারে যায় ওই দিনে আবার কিন্তু চট্টগ্রামে ফিরে চলে আসে। তাহলে 10 দিন ওই দিকে যায়, যেখানে 150 কিলোমিটার দূরত্ব পথ, আর 15 দিন ঢাকা আসে, যেখানে 300 কিলোমিটার দূরত্ব পথ। ক্যালকুলেট দ্য ফেয়ার, এখন ভাড়া নির্ধারণ করো। এই কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আপনার 2টা টিকিটের মূল্য নির্ধারণ করতে হবে, চট্টগ্রাম টু ঢাকা আর চট্টগ্রাম টু কক্সবাজার, এই 2 ধরনের টিকিট নির্ধারণ করতে হবে। ক্যালকুলেট দ্য ফেয়ার দ্যাট ইচ প্যাসেঞ্জার শুড পে ইফ দ্য ওনার ওয়ান্ট টু আর্ন এ প্রফিট 25% অন টেকিং, যদি সেল প্রাইসের উপরে 25% লাভ করতে চাই তাহলে টিকিটের মূল্য কত হবে। দ্য আদার পার্টিকুলার্স আর গিভেন বিলো। কস্ট অফ দ্য বাস 15 লাখ টাকা, এটা দিয়ে আমাদের অবসায়, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট এগুলো লাগে, এছাড়া কোনো কাজে লাগে না, 15 লাখ টাকা। এবার ডিপ্রিসিয়েশন 20% পার এনাম, বাৎসরিক 20%, 15 লাখের উপরে 20% করে তারপর 12 মাস দিয়ে ভাগ করে অবসায় বের করতে হবে। এটা ফিক্সড দিতে হবে, কেন, প্রতি বছরে সমান হারে অবসায় হয় তাই। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটাও আমাদের এক মাসে বের করতে, প্রথমে 10% গুণ করতে হবে 15 লাখের উপরে, তাহলে আমাদের 1 বছর হয়ে যাবে, ওটাকে আবার 12 মাস দিয়ে ভাগ করতে হবে। স্যালারি অফ দ্য ড্রাইভার স্যালারি পার মান্থ তো লেখাই আছে। স্যালারি অফ দ্য কন্ট্রাক্টরের স্যালারি পার মান্থ লেখা আছে, আর ভাগ করা লাগবে না। অফিস এক্সপেন্স পার মান্থ, এটাও লেখা আছে। স্যালারি অফ দ্য পার্ট টাইম অ্যাকাউন্ট 2500 টাকা পার মান্থ, এটাও অ্যাকাউন্ট অফিসারের 2500 টাকা বা মাসে বেতন। ইন্স্যুরেন্স পার অ্যানাম লেখা আছে, এটাকে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস বের করতে হবে। ডিজেল কনজামশন 8 কিলোমিটার পার লিটার, কস্টিং টাকা 50 টাকা তেল কিনলে 8 কিলোমিটার যায়, তাই তো, তাহলে 50 টাকাকে 8 দিয়ে ভাগ করে ফেলতে হবে, 1 কিলোমিটারের খরচ চলে আসবে। ওইটাকে রানিং কিলোমিটার দিয়ে গুণ করলে 1 মাসে, আমরা যে পার্কিং করবো প্রথমে রানিং কিলোমিটার দিয়ে গুণ করে নিলে 1 মাসের খরচ চলে আসবে। লুব্রিকেন্ট 70 টাকায় 100 কিলোমিটার যায়, তাহলে 70 টাকা ভাগ 100 কিলোমিটার আসলো 70 পয়সা। এই 70 পয়সাকে গুণ করবো আমরা রানিং কিলোমিটার দিয়ে, ভেরিয়েবলে দেখাবো রানিং কিলোমিটার 1 মাসে কত কিলোমিটার রানিং করেছে গাড়িটা। ট্যাক্স অ্যান্ড ফিস পার অ্যানাম, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স 7500 পার মান্থ, এটা সরাসরি 7500 দেখাতে হবে মাসে খরচ, ফিক্সড কস্ট। রেজিস্ট্রেশন অ্যান্ড রোড লাইসেন্স 5000 টাকা পার অ্যানাম, এটাকে 12 মাস দিয়ে ভাগ করতে হবে, এটা ফিক্সডে দেখাতে হবে। নর্মাল ক্যাপাসিটি অফ বাস 54 সিটের বাস, অনেক বড় বাস। দ্য বাস ইজ জেনারেলি অকুপাইড 90% অফ ক্যাপাসিটি, তাহলে 54 সিটের বাস 90% ভরে থাকে, বাকিটা এমটি থাকে। এখন আমরা দেখাবো রানিং কিলোমিটার কত মার্কিং। রানিং তো আবার 2 রোডে চলেছে, চিটাগং টু ঢাকার দিকে আসলো 300 গুণ 2 600 গুণ 15, তাতে আসে 9000 কিলোমিটার 15 দিনে। আর চিটাগং টু কক্সবাজার 150 গুণ 2 গুণ 10 দিন, তাহলে 3000, মোট 12000 কিলোমিটার চলেছে 1 মাসে রানিং কিলোমিটার। তেলের হিসাব করার সময় এই 12 দিয়ে গুণ করতে হবে। ক্যালকুলেশন অফ প্যাসেঞ্জার কিলোমিটার,
তাহলে চিটাগং টু ঢাকা যখন প্যাসেঞ্জার আসছে তখন এই ৯,০০০ কিলোমিটারের সাথে ৫৪ জন প্যাসেঞ্জার গুণ 90%। আবার যখন চিটাগং থেকে কক্সবাজার যাচ্ছে তখন এই ৩,০০০ গুণন ৫৪ গুণ 90%, ব্যাস টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার পেয়ে গেলাম। ফিক্সড কস্ট এগুলো তো পারে সবাই, ফিক্সড কস্ট যোগ করে ফেললাম। আর ভেরিয়েবল কস্ট যার যার মতো ভেরিয়েবল কস্ট বের করে এখানে দেখালাম, টোটাল কস্ট পেয়ে গেলাম। এখন আসি ক্যালকুলেশন অফ ফেয়ার পার প্যাসেঞ্জার। কস্টের সাথে এখন আমাদের প্রফিট যোগ করতে বলেছিল, কস্টের উপরে না দিয়ে বলছে সেলিংয়ের উপরে। তো সেলিংয়ের উপর দিয়ে মানে 100% সেল। তো 100 যদি হয় সেল প্রাইস, প্রফিট যদি হয় 25, তাহলে কস্ট কত? 75। সুতরাং কস্টকে আমরা 75 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ করলে প্রফিট পেয়ে যাব। প্রফিট যোগ করার সাথে সাথে আমাদের টোটাল ফেয়ার চলে আসবে, ভাড়া চলে আসবে। এবার আমরা ভাড়া নির্ধারণ করতেছি ফেয়ার পার প্যাসেঞ্জার কিলোমিটার। 1,88,200 ভাগ 5,83,200 ভাগ করে আসছে 0.3227। সো ক্যালকুলেশন অফ ফেয়ার পার প্যাসেঞ্জার, টিকিটের মূল্য নির্ধারণ করতেছি। টিকিট দুই ধরনের, চিটাগং টু ঢাকা একটা টিকিট 300 গুণন 0.3227, টিকিটের মূল্য আসলো 96 টাকা 81 পয়সা। আর চিটাগং টু কক্সবাজার 150 গুণন 0.3227, তাতে আসে 48 টাকা 40 পয়সা। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া মাত্র 96 টাকা। এ কতদিন আগে ছিল? সেই 2000 আগেই। হ্যাঁ, আমরা যখন 2000 সালে ঢাকায় পড়াশোনা করতে আমরা আসছি, 2001 সালে আমরা ভর্তি হয়েছি, 1 সালে ব্যাচ ছিলাম, তখন আমাদের কাছ থেকে 90 টাকা ভাড়া নিত। আসা যাওয়া 90 টাকা শেয়ার করছে, ওই 90 টাকা 100 টাকা করে নিত। তবে যাওয়ার সময় একটু কম নিত, আসার সময় একটু বেশি নিত। 10 টাকা মানে কি বেশি বলতে, ওই 100 টাকা নিত আসার সময়, যাওয়ার সময় 90 টাকায় চলে যেতাম শেয়ার কোর্স। 2001 সাল, 2002 সাল, 2003 সাল এই ভাড়াগুলো ছিল। 5 সাল 6 বেশি হয়ে যায় না ভাড়া এক সাল হিসেবে? হ্যাঁ, অনেক মানে ভাড়াটা বাড়ছে কোন সময় আমি বলি। আমরা যখন ঢাকা শহরে 8 সালে কিন্তু মানে 2006 সালে 28 অক্টোবর খালেদা জিয়া ক্ষমতা থেকে চলে গেল। এবার তত্ত্বাবধায়ক আসলো 7 সাল 8 সাল তত্ত্বাবধায়ক চালালো, 8 সালের শেষের দিকে নির্বাচন হলো। এবার 9 সালে দেখি যে ফ্ল্যাটের ভাড়া ছিল 6,500 টাকা, একবারে সেই ফ্ল্যাটের ভাড়া বাড়ায় ফেলালো 12,000 টাকা, মানে ডাবল হয়ে গেল। অন্তত 1,000 বাড়ুক 2,000 বাড়ুক, 6,500 টাকার ফ্ল্যাটে আমরা ভাড়া থাকতাম, সেটা 12,500 হয়ে গেল। পরের বছরে দেখি 13,000। পরে আবার বলে যে মালিক এখন থেকে ভাড়া বাড়াতে প্রতি বছরে 2,000 করে। সেই 6,500 টাকার ফ্ল্যাটে আমরা থাকলাম 13 সাল পর্যন্ত। ততক্ষণে আমাদের 18,000 টাকা করে ভাড়া দিতে হলো। সেখান থেকে যখন এবার বেরোলাম, আমাদের ফ্ল্যাট ভাড়া বাড়তেই থাকলো। আর কারেন্ট বিলের কথা বলি, কারেন্ট বিল এই পর্যন্ত মনে হয় 13 দফায় বাড়ানো হয়েছে। আমরা একটা ফ্ল্যাটে কারেন্ট বিল আসতো তখন সর্বোচ্চ 300 টাকা। তো 9 সাল থেকে 13 সালের মধ্যে কারেন্ট বিল বাড়তে বাড়তে ওই মিটারেই ভাড়া মানে বিল আসতে লাগলো 1800 টাকা করে, পরে 2,000 টাকা, এখন তো 3,000 টাকা হয় না। সেই ফ্ল্যাটই সেইটাই আছে, ফ্ল্যাট বাড়িনি, কিছুই বাড়েনি, ফ্যান সেই করে আছে, কিন্তু 3,000 টাকা কারেন্ট বিল আসে। অথচ আমরা 300 টাকা কারেন্ট বিল দিতাম। কত সালে? 8 সালে। 8 সাল আর এখন এই তুলনায় কিন্তু আমাদের অন্য কিছু আয় বাড়েনি। তাহলে যে পরিমাণে ব্যয় বাড়ছে সেই পরিমাণে আয় বাড়েনি। হ্যাঁ, বেতন বাড়ানো হয়েছে, কিন্তু বেতন বাড়ানোর ফলে যারা চাকরি করে বেতন বাড়ছে যাদের, সেই বেতন যতটুকু বাড়ছে তার থেকে ঘর ভাড়া, তার দ্রব্যমূল্য, সব ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে বেশি। আয় থেকে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে বেশি। এখন সবারই জীবনযাত্রার ব্যয় বেশি। কিন্তু আগে আয় যা করতো জমা থাকতো, আর এখন যা আয় করে সব ব্যয় হয়ে যায়। এগুলো দূরদর্শিতার কারণে, মানে নিজেরা পকেট ভারী করার জন্য। যেমন 1 টাকা করে যদি চাউলের কেজি বাড়ানো হয়, তাহলে প্রতিদিন
সিন্ডিকেটের আওতায় কত কোটি টাকা বেড়ে যায়। তাহলে চাউলের দাম, ডাউলের দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, তার গাড়ি ভাড়া সব কিন্তু সিন্ডিকেটের আওতায় চলে গেছে এবং এরা ইচ্ছা করে বাড়াচ্ছে। আর যত বাড়াচ্ছে তত তাদের ইনকাম হচ্ছে। দায়িত্বশীল সিন্ডিকেট, এখন যারা সিন্ডিকেট করতেছে তাদের ইনকাম মানুষদেরকে ভোগান্তিতে ফেলাচ্ছে। মানুষ এখন খুব বিপদে আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি এখন বাসের অঙ্ক মোটামুটি সবাই বুঝতে পারছি মনে হয়? জি স্যার। বাসের অঙ্ক শুরুতে আমাদের ওয়ার্কিং করে নিতে হয়, এই যে রানিং কিলোমিটার, প্যাসেঞ্জার কিলোমিটার, আর এটাও একটা ওয়ার্কিং। এই ওয়ার্কিংয়ে প্যাসেঞ্জারের কস্ট যা বের হবে এখান থেকে নিয়ে অ্যান্সারটা আসবে এখানে নিচেই, কস্ট পার কুইন্টাল কিলোমিটার, কস্ট পার কিলোমিটার প্যাসেঞ্জার কিলোমিটার, এরকম। ট্রাক, বাস, লরি এগুলো একই জিনিস। ট্রাকের অঙ্ক করার সময় একটা ট্রাকে মাল বহন করে কুইন্টাল কিলোমিটার এরকম। ও একটা ট্রাকের অঙ্ক দেখালে এটা আমার শেষ হয়ে যাবে। তাহলে এখানে একটা ট্রাক আছে। শিল্পী পরিবহন কোম্পানি owns a fleet of 10 truck is costing টাকা 5 লাখ টাকা তার দাম। The company has employed one manager to whom it pay 5,000 টাকা পার মান্থ। একজন ম্যানেজার রাখছে এই 10টা ট্রাক দেখাশোনা করার জন্য, তার বেতন দেওয়া হয় প্রতি মাসে 5,000 টাকা। তাহলে আমরা একটা ট্রাকের হিসাব করার সময় 5,000-কে 10 দিয়ে ভাগ করে ফেলবো, একটা ট্রাকের ব্যয় চলে আসবে। অ্যান অ্যাকাউন্ট অফিসার হু গেট 3,000 টাকা পার মান্থ, সে বেতন পায় 3,000 টাকা প্রতি মাসে। তাহলে এটাকেও 10 ভাগ করে ফেলবো, কারণ ওই একজন অ্যাকাউন্ট অফিসার 10টা ট্রাকের হিসাব রাখে। অ্যান্ড এ পিওন হু গেট 1,500 টাকা পার মান্থ, পিওনের বেতন 1,500 টাকা, ওটাকেও 10 ভাগ করে ফেলতে হবে। দ্য কোম্পানি হ্যাজ গোট বলছে ইটস দ্য ট্রাক ইনশোর্ড 3% পার এনাম। বিমা এই 5 লাখের উপর 3% বিমা করলে 3% করার পরে যে 12 মাসেরটা চলে আসবে ওটাকে ভাগ করে 1 মাস বানাতে হবে। দ্য অ্যানুয়াল টোটাল ট্যাক্স ইজ 15,000 টাকা পার ট্রাক। প্রতি ট্রাকের বাৎসরিক এই কাজ কেউ করে? The other expenses are as follow. তাহলে অ্যানুয়াল টোটাল ট্যাক্স যা ছিল বাৎসরিক 15,000 টাকা পার ট্রাক, এটাকে বাৎসরিক থেকে মাসে রূপান্তর করতে 12 মাসে ভাগ করতে হবে। আদার এক্সপেন্সেস আর অ্যাজ ফলো। ড্রাইভার স্যালারি পার মান্থ 3,000 টাকা, মেকানিক স্যালারি পার মান্থ 4,500 টাকা। আচ্ছা, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স খরচ। এবার আসি, এই মেকানিক নিয়ে অনেকেই বুঝতে পারে না। আসলে ট্রাকটা একটু নষ্ট হয় বেশি, যেমন পরিবহন দূরপাল্লার গাড়িগুলো কিন্তু মাস কি মাস যায়, সহজে নষ্ট হয় না। আর ট্রাক প্রতিদিন ট্রাক রাস্তায় নামালেই নষ্ট হয়। তাই ট্রাকে একজন এক্সপার্ট রাখতে হয়, যাকে মেকানিক বলা হয় বা হেল্পার বলা হয়। হেল্পারকেই মেকানিক হিসেবে দেখানো হয়, কারণ ওই মেকানিক না থাকলে, ভালো করে না বুঝলে ও হেল্পারি করতে পারবে না, ওই সাথে থাকতে পারবে না। তাহলে মেকানিক স্যালারি বলতে ওই হেল্পারের স্যালারি বোঝানো হয়েছে। এটা হচ্ছে 4,500 টাকা, ড্রাইভারের থেকে তার বেতন বেশি। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স 12,000 টাকা পার ইয়ার, এটাকে 12 মাস দিয়ে ভাগ করতে হবে, 1 মাসের 1,000 পাওয়া যাবে। ডিজেল কনজামশন 4 কিলোমিটার পার লিটার অ্যাট 10 টাকা পার লিটার। 10 টাকা তেল কিনলে 4 কিলোমিটার যায়, 10 টাকাকে 4 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার তেলের খরচ চলে আসবে। দ্য এস্টিমেটেড লাইফ অফ দ্য ট্রাক 5 ইয়ার্স। এখন 5 লাখ টাকা ট্রাক 5 বছর চলবে, 5 দিয়ে ভাগ করতে হবে। আদার ইনফরমেশন, ডিস্টেন্স ট্রাভেল বাই ইচ ট্রাক ইজ পার ডে 240 কিলোমিটার। নর্মাল লোডিং ক্যাপাসিটি 100 কুইন্টাল। পার্সেন্টেজ অফ ট্রাক লিড আপ ফর রিপেয়ার 5% অ্যান্ড ওয়েস্টেজ ইন লোডিং ক্যাপাসিটি 10%। এখানে 100 কুইন্টাল মাল বহন করতে পারে, কিন্তু লোড ক্যাপাসিটি 10% খালি থাকে। ইফেক্টিভ ডে ইন মান্থ আর 25, বলছে মাসে 25 দিন ট্রাকটা ভাড়া পায় এবং রাস্তায় নামে। তবে প্রতিদিন তাদের তো কোনো নির্দিষ্ট রোড নেই, এই জন্য এরকম 300-200 কিলোমিটার বলতে পারে না। তো বলে যে প্রতিদিন যা চলে গড় পড়তে 240 কিলোমিটার পর্যন্ত চলে আর কি।
যেদিকে যায় আসে সব মিলে 240-এর বেশি ট্রাক চলতে পারে না, ট্রাকের গতি কম। কস্ট পার কুইন্টাল কিলোমিটার বের করো। কস্ট পার কিলোমিটার, রানিং কিলোমিটার দেখাও। এই ট্রাকের রানিং কিলোমিটার দেখাতে হবে এই। এখন আমাদের কুইন্টাল কিলোমিটার আর রানিং কিলোমিটার যাই করি, আগে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে যে ট্রাকটা এক মাসে কত কিলোমিটার চলেছে। ক্যালকুলেশন অফ রানিং কিলোমিটার 240 গুণন 25 দিন, এক মাসে 6000 কিলোমিটার চলেছে। কিন্তু লিড আপ রিপেয়ার্স করার জন্য দাঁড়ায় সময় নষ্ট করে 5%। কেমন? ট্র্যাকের ক্ষেত্রে কিন্তু এটা হয়। ট্র্যাক দেখা যাচ্ছে স্টার্ট দেওয়া আছে, রাত্রে দেখা যায় এরকম ট্র্যাক স্টার্ট দেওয়া আছে, বাল্ব জ্বলতেছে, আবার সেখানে ঠিক করতেছে, পানি মারতেছে। যখন ট্র্যাকটা স্টার্ট দেওয়া অবস্থা আছে, চাকা ঘুরতেছে না, দাঁড়ায় আছে, অথচ তেল খাচ্ছে, এটাকে বলা হয় এই লিড আপ। ট্র্যাকটা লিড আপ থাকে 5%। তাহলে আমরা যে বলছি যে গাড়ি চলেছে 6000 কিলোমিটার, এই 6000-এর মধ্যে 5% এমটি ছিল, তাহলে এই 5% মানে আর 95% এফেক্টিভ ছিল। তো 95% গুণ করে দেখলাম 5700 রানিং ইফেক্টিভ রানিং কিলোমিটার। ক্যালকুলেশন অফ কুইন্টাল কিলোমিটার। এখন এই 5700 গুণন 100 কুইন্টাল মাল টানতে পারি, তার মধ্যে আবার 10% লোড ক্যাপাসিটি কিন্তু খালি থাকে। খালি থাকা বলতে কি, যখন দেখা যায় ভাড়া পাই তখন কিন্তু ভরে যায়, আবার অনেক সময় ফিরে যাওয়ার সময় অর্ধেক ভাড়া পায়, অর্ধেক পায় না। আচ্ছা, সেটা এখানে 90%, 5,13,000 টাকা। তো শিল্পী পরিবহনের এখন আমরা কস্ট পার কুইন্টাল কিলোমিটার দেখাচ্ছি। প্রথমে ম্যানেজার স্যালারি, অ্যাকাউন্ট স্যালারি, পিওন স্যালারি, ইন্স্যুরেন্স, ট্যাক্স, ড্রাইভার স্যালারি, হ্যাঁ, এইভাবে সব হিসাব করে দিলাম। হিসাব করে আসলো টোটাল মিলে ফিক্সড কস্ট 20,283 টাকা। আর অপারেশন খরচের মধ্যে একটা দেখেছিলাম শুধুমাত্র ডিজেল কনজামশন। 10 টাকা তেল কিনলে 4 কিলোমিটার যায়, গাড়িটা চলে কত কিলোমিটার? 6000 কিলোমিটার। তাতে আমাদের মাসে 15,000 টাকা তেল খরচ হয়। মোট খরচ 35,283 টাকা। এই হচ্ছে আমাদের খরচ। এখন কস্ট পার কুইন্টাল কিলোমিটার 35,283-কে ভাগ করতে হবে 5,13,000 কুইন্টাল কিলোমিটার। এটা কিন্তু উপরে লেখা ছিল 5,13,000 কুইন্টাল কিলোমিটার। আরেকটা প্রশ্ন, ক্যালকুলেট দ্য কস্ট পার রানিং কিলোমিটার। তা রানিং চলেছে এই কোম্পানিটা ইফেক্টিভ 5,700, গাড়ি চলেছে ট্র্যাকটা এত, তাহলে খরচ হয়েছে 35,283 ভাগ 5,700, ভাগ করলে 6 টাকা 19 পয়সা। কি সবাই বুঝতে পারছে? এটা ট্র্যাকের অঙ্ক অনেক ইজি আছে না? কি সবাই নেই নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি হ্যাঁ ট্রাক এবং বাসের অঙ্ক আমরা দেখছি। এটা আজকে একটু দেখে আসবেন, ভিডিওটা দিয়ে দেবো। এবার আমরা চলেন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে চলে যাই। এটা একটা বাসের অঙ্ক, এটাও করবেন। এই বাস আর ট্রাক যে কটা আছে না পরবর্তীতে সিরাজুল ইসলাম, এইগুলো সব দেখে আসবে। সাজেশনে আমি যে কটা দিছি ওই কটা করবে আজকে। মনে করেন যে আজকে শেষ, এই ফরম্যাটে আর কোনো অঙ্ক নেই, এই বাস ট্রাক এই পর্যন্ত শেষ। আগামী দিন যেন আমরা ব্যাক ফ্ল্যাশ কস্টিং করতে পারি। তাহলে 1 নম্বর ফরম্যাটে সবগুলো দেখে আসতে পারবে তো? পারবে।